এগুলো মানববর্জ্য এই যে পানিটা দেখছেন এই পানিটা ফিল্টারিং হয়ে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে চলে যাবে। এইটা আমরা কালেকশন করে আমরা যে কিচেন ওয়েস্ট আছে, সলিড ওয়েস্ট আছে, যে অন্যান্য পচনশীল যে বর্জ্য পৌরসভার এই বর্জ্যটা ড্যাম করা আছে, এর সাথে আমরা এটা মিক্সিং করব। এটা 25% বা 30%। আমাদের দেশের যে মাটির গুণাগুণ, এখানে কিন্তু অর্গানিক ম্যাটারের পরিমাণ খুবই কম, যেটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। সুতরাং আমরা এই কম্পোস্টগুলো যদি কেন্দ্রীয় সরকার থেকেও একটু প্রণোদনা দিয়ে বাংলাদেশের পৌরসভাগুলোকে এই সার তৈরির ব্যাপারে উদ্বুদ্ধ করে এবং এই জৈব সারটা ইউজ করে, তাহলে আমাদের মাটির গুণাগুণও কিন্তু বাড়বে। এখন এমন অবস্থা, এই সারটা মানে এতই ভালো, চাহিদা এত বেশি, তারা সাপ্লাই দিয়ে পারছে না তাদেরকে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, ঢাকা সিটি কর্পোরেশন তো বটেই, বিভিন্ন শহর এবং পৌরসভায় কঠিন বর্জ্য, পয়বর্জ্য বা মানববর্জ্য ব্যবস্থাপনা যেখানে কঠিন হয়ে পড়ছে, সেখানে এই কুষ্টিয়া পৌরসভায় কঠিন বর্জ্য এবং মানববর্জ্য থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার, এবং যা ফুল এবং সবজি চাষের জন্য বিশেষ উপযোগী। কিভাবে সম্ভব হচ্ছে এটি, এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মরিসা মিন্টু। সকাল থেকেই কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। নির্দিষ্ট সময়ে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পৌঁছে যায় গন্তব্যে। এরপর সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে কোনো রকম পরিবেশ দূষণ ছাড়াই মানববর্জ্য সংগ্রহ করে ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। গ্রাহক আসলে ফর্ম নেবে নারীকন্যার থেকে ফর্ম নিয়ে আমাদের কাছে আসবে, আমরা ফর্মটা পূরণ করে দেবো। ট্যাক্সের ক্লিয়ারেন্স নেবে, ক্লিয়ারেন্স নিয়ে আমাদের কাছে আসবে, টাঙ্কির দৈর্ঘ্য প্রস্থ বলবে, টাঙ্কিতে কত পরিমাণ মল আছে, আমরা তাদেরকে টার্গেট দেবো। সেই টার্গেট অনুযায়ী 1500 লিটার, 2000 লিটার, 4000 লিটার পরিমাণ আমাদের গাড়ি আছে। যে গাড়িটা দিয়ে তার স্বাচ্ছন্দ্যে কাজ করা সম্ভব হবে, সেই গাড়ির আমরা আবেদন করব। আবেদন করার পরে তাদের কাছ থেকে টাকা জমা নেব। সেই টাকা জমা নেওয়ার পর আমাদের গাড়ির স্টাফদের বলবো, গাড়ির স্টাফরা এভাবে সরজমিনে আসবে, সরজমিনে আসে সেই টাঙ্কির কাছে আমাদের গাড়ি দিয়ে ভেকু ট্যাক্স দিয়ে টাঙ্কির থেকে মল তুলে আমাদের ভেকুটে নিয়ে নেবে। ভেকু থেকে নেওয়ার পরে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে ভাগাড়, কুষ্টিয়া পৌরসভা পারখাদা, সেই ভাগাড়ে নিয়ে গিয়ে সেখান থেকে ট্রিটমেন্ট করবে। সেখানে এরাস এনভার্সার আছে, তারা সেটাকে দিয়ে প্রযুক্তির মাধ্যমে সার তৈরি করবে। এরপর পৌরসভার ভাগাড়ে পরিবেশ বান্ধব পরিবেশে শুরু হয় উন্নত মানের জৈব সার তৈরির নানা প্রক্রিয়া। প্রিয় দর্শক, কুষ্টিয়া শহরে বিভিন্ন বাসাবাড়ি, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে মানববর্জ্য এবং কঠিন বর্জ্য সংগ্রহ করা হচ্ছে, তাই ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে আসা হয়েছে এবং এর পরের প্রক্রিয়া কি সেটি আমরা দেখে আসতে চাই। আমরা কথা বলতে চাই এরাস ভেঞ্চার্স লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ ইসাক আলী। মোহাম্মদ ইসাক আলী, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এই যে পৌরসভার যে গাড়িতে করে এই যে মানববর্জ্য সেটি নিয়ে আসা হলো, এরপরে আসলে প্রক্রিয়াটা কি? আচ্ছা, ধন্যবাদ। আসলে এখানে নিয়ে আসার পর এখানে ডিসপোজ করা হচ্ছে এই ড্রাইং বেডে। ডিসপোজ করার পর এখানে ফিল্টার মিডিয়া আছে, এই ফিল্টার মিডিয়ার মাধ্যমে এই পানিগুলো ফিল্টারিং হয়। আচ্ছা, এগুলো তো সব মানববর্জ্য। মানববর্জ্য এখানে নিয়ে আসা হলো, এরপরে কোথায় যাবে? এগুলো মানববর্জ্য এই যে পানিটা দেখছেন এই পানিটা ফিল্টারিং হয়ে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে চলে যাবে। এবং ট্যাঙ্কি থেকে এখানে কোকোপিট আছে, কোকোপিটে আবার ট্রিট হবে। কোকোপিট থেকে আবার এটা ট্রিট হয়ে মানে কি বিশুদ্ধ হয়ে পুন্ডে চলে যাবে। গত পরশুদিন এটা ফেলছে, আচ্ছা, তার আগে এটা ফেলছে। দেখেন আস্তে আস্তে ড্রাই হচ্ছে, কিন্তু ড্রাই হচ্ছে। হ্যাঁ, এই ড্রাই হওয়ার পর যখন ড্রাই হয়ে যাবে এইটা তখন আমরা কালেকশন করব। আচ্ছা, এই ড্রাই স্লাস, এটাকে ড্রাই স্লাস বলে, মানব বলছে ড্রাই স্লাস, এটা জাস্ট মাটির মতো। আচ্ছা, এইটা আমরা কালেকশন করে
আমরা যে কিচেন ওয়েস্ট আছে, সলিড ওয়েস্ট আছে, যে অন্যান্য পচনশীল যে বর্জ্য পৌরসভার, এই বর্জ্যটা ড্যাম করা আছে, এর সাথে আমরা এটা মিক্সিং করব। এটা 25% বা 30%। এখানকার যে পানি, এই পানিটা আস্তে আস্তে ফিল্টারিং হবে, ফিল্টারিং হয়ে পাইপ আছে, পাইপ দিয়ে এই ট্যাঙ্কিতে এখানে আসে রিজার্ভ হয়, এখানে আসে রিজার্ভ হয়। আচ্ছা, রিজার্ভ হচ্ছে এইটা এবং ওইটা, ঠিক আছে, দুটা। এখানে দুটা ড্রাইং বেডেরই মানে পানি কিন্তু এখানে আসে। আচ্ছা আচ্ছা। আসার পর এখান থেকে আবার এই যে মোটরটা আছে, মোটর আছে, এই মোটর দিয়ে এটা আবার এই কোকোপিট, এটা আবার নতুন একটা ফিল্টারিং সিস্টেম। আচ্ছা, এখানে আবার ফিল্টার হয়। আচ্ছা, এখানে ফিল্টার হচ্ছে। হ্যাঁ, ফিল্টার হওয়ার পর যে পানিটা থাকলো, সেই পানিটা সোজা পিছনে একটা ছোট্ট পুকুর আছে, ওই পুকুরে চলে যায়। তারপর পানিটাকে ট্রিট করা হলো, বিশুদ্ধ করার পর পুকুরে দেওয়া হলো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ওই পুকুরে মাছ চাষও করা যাবে এবং ওই পানিটা আমরা আবার এগেন এই কম্পোস্টের জন্য রিইউজও করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এই ইয়ার মেকানিজম। আচ্ছা, এখানে কি কি দিতে হয়? এখানে আসলে ব্যবহার করতে হয় কি? এখানে আসলে মানে কোকোডাস আছে, মানে নারকেলের ছোবড়া আছে। আচ্ছা, নারকেলের ছোবড়া স্তরে স্তরে আছে, স্তরে 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 দেওয়া আছে, 4 ফিটের মতো আছে। আচ্ছা আচ্ছা। মানে ওটা পানিটাকে অ্যাবজর্ব করবে, ওর ভিতর যদি কোনো থাকে, জীবাণু থাকে, সে কিন্তু নিয়ে নিবে। এই যে নারকেলের ছোবড়া, হ্যাঁ, এবং এর ভিতরে একটু ইয়েও দেওয়া আছে, ব্যাকটেরিয়াও দেওয়া আছে। আচ্ছা, ব্যাকটেরিয়া দেওয়া আছে। আর সারটা তৈরি হয় কিভাবে? সারটা তৈরি হয় যে ড্রাই, যেটা শুকানো হলো, ওই যে দেখছেন যে এইটা শুকাইছে, এটা কিন্তু মানব বর্জ্য পুরোটাই। এটা পুরোটাই মানব বর্জ্য? পুরোটাই মানব বর্জ্য। আচ্ছা আচ্ছা। এটা বাই রোটেশনে শুকানো হচ্ছে, এই যে ট্যাঙ্কি থেকে যেগুলো নিয়ে আসা হচ্ছে বিভিন্ন বাসা বাড়ি বা সেটাই এটা। হ্যাঁ। আচ্ছা, এটা আসলে মনে হচ্ছে একেবারে মাটির মতো। হ্যাঁ, এখানে কোনো গন্ধ পাবেন না, এখানে পায়খানা বা এরকম কিছু না না না, ওই ক্যারেক্টারই নাই এখানে। ওখানে ওই যে শুকানো হয়েছে, ড্রাই হচ্ছে, ওটা উঠানো হচ্ছে। উঠানোর পর এইটা আবার আমরা ড্যাম্প করব। এই ড্রাইং বেডে সানলাইটের উপর নির্ভর করে যে এটা কত দিনে ড্রাই হয়। আচ্ছা। হ্যাঁ, তো আমরা যা দেখছি যে সর্বোচ্চ 15 দিন 13 দিন। হ্যাঁ, এইটাকে আবার প্রক্রিয়া করা, এইটা প্রক্রিয়া করে আমরা কম্পোস্টে রূপান্তর করি। এখানে কি কার্যক্রম চলে? ধন্যবাদ। এটা আসলে একটা ল্যাবরেটরি। এই ল্যাবরেটরি হচ্ছে এপিএসটিপির যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট এখানে যে ফিকেল স্লাজ আছে, এই ফিকেল স্লাজে আসলে যে পানিটা, এই পানিটা আসলে বিশুদ্ধ না শুদ্ধ, হ্যাঁ পরিষ্কার, এটা শোধন করার জন্য যে ট্রিট আছে, এই ট্রিট করার পর এখান থেকে আমরা কিছু পানির স্যাম্পল হিসেবে এখানে নেই। এই পানির থেকে আমরা এই যে রিপোর্টগুলো বিওডি সিওডি এগুলো টেস্ট করা হয় যে এর ভিতরে প্যাথোজেন আছে কিনা। প্যাথোজেন ব্যাকটেরিয়া কিন্তু একটা মারাত্মক একটা ব্যাকটেরিয়া, সেই ক্ষেত্রে তার পূর্বে এই বিওডি সিওডি এগুলো পরীক্ষা করে। এই গবেষণাটা আমাদের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর শাহরিয়ার বিন রসুল, উনি এনভায়রনমেন্টাল কেমিস্ট, উনি এই গবেষণাটা করেন। আচ্ছা, সারের মানমাত্রা ঠিক আছে কিনা সেটার কোনো? হ্যাঁ, এখানে সারের মানমাত্রা ঠিক আছে কিনা সেই ক্ষেত্রে আমরা এখানে টেস্ট করি, যেমন অর্গানিকের পার্সেন্টেজ কত আছে, নাইট্রোজেনের পার্সেন্টেজ কত আছে, ফসফরাসের কী পরিমাণ আছে, তারপরে সালফার কী পরিমাণ আছে, জিঙ্ক আছে কিনা, ক্যালসিয়াম আছে কিনা, এগুলো এখানে 8টা প্যারামিটার এখানে টেস্ট করার সুযোগ আছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর জৈব সার তৈরির আরও বিস্তারিত নিয়ে ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি কঠিন বর্জ্য এবং মানব বর্জ্য থেকে তৈরি উৎকৃষ্ট মানের জৈব সারের যে প্রক্রিয়া, এর বাকি অংশ। আচ্ছা ইসাক আলী ভাই, আমরা দেখছি যে এখানে অনেক ডিমের খোসা মনে হচ্ছে, এটি আসলে কেন? আচ্ছা ধন্যবাদ। আসলে এই কুষ্টিয়া অঞ্চলে অনেক হ্যাচারি আছে। হ্যাচারির যে মানে বার্ডের যে বাচ্চা, হ্যাঁ, এই বাচ্চাগুলো ফুটানোর পর যে ডিমগুলো থাকে, ওই ডিমগুলো ল্যান্ডফিলে নিয়ে এসে ফেলে দেয়। আচ্ছা, এইটা
চিন্তা করলাম যে এটা কিভাবে কাজে লাগানো যায়। এটা তো একটা আপদ, গন্ধ হয়, এটাকে সম্পদে পরিণত করা যায় কি করে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে যখন ফেলে ওদেরকে আমরা বলে দিচ্ছি যে ওই যেগুলো ডিম হ্যাচিং হওয়ার পর শুধু খোলস থাকে এগুলো আলাদা করবেন, আর যেগুলো পচা, যেগুলো হ্যাচিং হয় না সেগুলো আলাদা করবেন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ওনারা আলাদা করে। এখানে যে খোলসগুলো দেখছেন এগুলো আমরা শুকানোর পর এগুলো মেশিনে ইয়া করি, ভাঙি। আচ্ছা, মানে একেবারে পাউডার করা হয়। Powder পাউডার করার পর এইটা বর্তমানে ছাদ বাগানে ব্যবহার হয়, ড্রাগন চাষিরা ব্যবহার করে, পেয়ারা চাষিরা ব্যবহার করে, এবং এটা অ্যাজ লাইক ক্যালসিয়াম। ডিমের খোসা শুকানোর পরে পাউডার করার পর এখানে রাখা হয়েছে। এইটা পরে আমরা বস্তা করে আমরা সেল করি। এটা আমাদের জৈব সারের মধ্যেও আছে। জৈব সারের মধ্যে? হ্যাঁ, এর মধ্যে একটা পার্সেন্ট আচ্ছা, দেওয়া হয়। এই সার আপনারা কত করে কেজি বা বস্তা বিক্রি করছেন? এইটা ডিমের খোসা এটা হচ্ছে আমরা সর্বোচ্চ 15 টাকা কেজি বিক্রি করি। 15 টাকা কেজি। এটা আসলে ওই যে ইয়ের থেকে ল্যান্ডফিল থেকে যে সলিড ওয়েস্ট, মানে পৌরসভা মানে পৌরবাসীর যে আবর্জনা, এটা প্রতিদিন ট্রাকে করে আসে। আচ্ছা, সেখান থেকে ল্যান্ডফিলে ফেলে। আচ্ছা, ল্যান্ডফিল থেকে আমরা এখানে নিয়ে নিই আচ্ছা। যেগুলো পচনশীল। হ্যাঁ, এগুলো এখানে নিয়ে নিই। এই পচনশীলের সাথে মানববর্জ্য আচ্ছা, যেটা আমরা কালেকশন করি ড্রাই, জি। এটার সাথে মিক্সিং করা হয়। আচ্ছা, আচ্ছা। এবং এর ভিতরে একটা অন্যজীব ট্রাইকোডার্মা দেওয়া হয় যেন এটা পচন ক্রিয়াটা বৃদ্ধি করে, আচ্ছা, খুব তাড়াতাড়ি পচে যায়। ইসহাক আলী ভাই, আমরা দেখলাম যে মানব বর্জ্য শুকানো হলো, ওদিকে কঠিন বর্জ্য এবং ডিমের খোসা। জি। তো এরপরের প্রক্রিয়াটা কি? এরপরে আমরা এইগুলো এই যে পাইল দেখতে পাচ্ছেন, এই পাইল এগুলো মিক্সিং করা হয়, ড্যাম্পিং করা হয়। আচ্ছা। আর এই ফিনিশ প্রোডাক্ট বের করতে আমাদের সময় লাগে 35 দিন, কখনো 40 দিন, মানে ডিকম্পোজ হতে, মানে কম্পোস্টটা হতে। আচ্ছা। হওয়ার পর এগুলো দেখছেন এই যে পলিথিনগুলো, এই পলিথিন এখান থেকেই আমরা ম্যানুয়ালি সেপারেশন করি। আচ্ছা। পলিথিন, ইট, পাটকেল যা কিছু আছে সব সেপারেশন। হ্যাঁ, সেপারেশন করার পর এগুলো আবার ড্রাই করতে হয়, তাছাড়া নেটিং হয় না। আচ্ছা। এগুলো আবার ড্রাইয়ের জন্য রেখে দেই। ড্রাই হয়ে গেলে সেটা আমরা মেশিনে আবার ক্রাশিং করি, তারপরে আমরা নেটিং করি, তারপরে আমরা ফিনিশ প্রোডাক্ট পাই। আচ্ছা, এখানে একটা শেড দেখছি এবং এখানে যন্ত্রপাতিগুলো রয়েছে, এখানে কি কাজ হচ্ছে? এখানে আসলে যে সারটা মানে মানব বর্জ্য এবং সলিড ওয়েস্ট থেকে যে সার, যে কম্পোস্টটা, এই কম্পোস্ট হারভেস্টিং করে এখানে প্রসেস করা হচ্ছে। আচ্ছা। নেটিং করা হচ্ছে। আর প্রসেসটা কিভাবে করা হচ্ছে একটু দেখান। জি, প্রসেস করা হচ্ছে, এরপরে আমরা প্যাকেজিং করি। আচ্ছা, এটা কিভাবে এই প্রসেসটা করা হয় একটু বলুন। এখানে ধরেন যে কিছুটা ড্রাই হয়েছে, এটা মেশিনে দেওয়া হচ্ছে, এই যে নেটিং হচ্ছে। আচ্ছা, নেটিং হচ্ছে, এবং দেখবেন যে এর ভিতরকার যে বড় পার্টিকেলগুলো, এগুলো এই পাশে দিয়ে পড়ে যাচ্ছে। ও এখানে এসে বের হয়ে যাচ্ছে। বের হয়েছে বড়, এগুলো আমার দরকার নেই, এগুলো বাতিল। এর ভিতর পলিথিন আছে, ইট পাটকেল আছে, টাইলস আছে, লোহা আছে, অনেক কিছু আছে, কিন্তু এর ভিতরে ওইগুলো নাই। এইটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। এই সারটাই বস্তাবন্দি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা আমরা প্যাকেজিং করি। আচ্ছা, এই পাশে কি হচ্ছে? ওইটা হচ্ছে এর সাথে একটু বড় মেশিন, সেটা হচ্ছে প্রথমে এখানে আগে স্ক্রিনিং করা হয়। হ্যাঁ, এই নেটিং ইয়েটা বড়, দেখেন এখানে পলিথিন আসছে, কিন্তু ওখানে বড় ধরনের পলিথিন যায়নি। তারপরে এখানে প্রথমে স্ক্রিনিং করে নেওয়া হয়, নেওয়ার পর এইটা আবার ওখানে স্ক্রিনিং করা হয়। আচ্ছা, এখন আপনারা কত উৎপাদন করছেন এবং টার্গেট কি? এখন আমরা উৎপাদন করছি প্রতিদিন 4 টন বা 5 টন, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে প্রতিদিন 20 টন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এসএনবি নেদারল্যান্ড তারা আমাদের এই যে মেশিন, এই মেশিন দিয়ে হেল্প করছে। এই মেশিনে আমরা আশা করতেছি প্রতিদিন 10 থেকে 15 টন করে প্রোডাকশন করব। পাশাপাশি আমাদের তো আগের মেশিন আছেই, এই দুটো মিলে আমরা 20 টনের মতো করতে পারবো প্রোডাকশন। সেই ক্ষেত্রে পাশাপাশি তারা মার্কেটিংয়ের প্রচারণা এগুলোর জন্য এসএনবি আমাদেরকে হেল্প করে। এমনি এখন চাহিদা কেমন সারের চাহিদা ব্যাপক। প্রতি মাসে আমি যদি 100 টন করে সেল করি তাও সমস্যা নেই। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে চাই কুষ্টিয়া পৌরসভার প্রধান শহর পরিকল্পনাবিদ রণবীর আহমেদের সঙ্গে।
রানভীর আহমেদ, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা জানতে চাই এই যে আপনাদের এই যে মানব বর্জ্য বা পয়বর্জ্য থেকে আপনারা যে সার তৈরি করছেন উন্নত মানের, এটির শুরুটা কিভাবে? আপনি জানেন স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সমস্ত পৌরসভাগুলোরই একটি বড় দায়িত্ব হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা করা। তো কুষ্টিয়া পৌরসভাও ঐতিহাসিকভাবেই আমাদের বর্জ্যগুলো আগে শুধু সংগ্রহ করত এবং আমাদের যে ডাম্পিং ইয়ার্ড বা ভাগাড় যেটাই বলি ওখানে আমরা ডাম্প করতাম। তো 2008 সালে শুধুমাত্র সলিড ওয়েস্টের অর্গানিক পার্ট থেকে যে কম্পোস্টিংটা শুরু করি, তো কম্পোস্ট প্রোডাকশন হওয়ার পরে যেটা আমরা যেহেতু নিজেদের পৌরসভার কোনো এক্সপার্টিস ছিল না, আমরা নিজেরা সারটা তৈরি করে দেখি সেটা মার্কেটে বিক্রি হচ্ছে না বা টেস্ট করে তার ফলও ভালো হচ্ছে না। তো এভাবে 8 সাল থেকে চালাইতে আমরা 12 সালে আমাদের একটা আমরা FSTP যে বলে ফেকাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা মানব বর্জ্য বা পয়বর্জ্য আমরা ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা শুরু করি 12 সালে। 2টা ড্রাইং বেড সেই সময় আমরা স্থাপন করি 9 কিউবিক মিটার পার ক্যাপাসিটি পার ডে। 16 সালে আসলে আমাদের বর্তমানে যে প্রাইভেট অপারেটর আছে এরাস ভেঞ্চার্স লিমিটেড, তারা লাইসেন্সধারী বাংলাদেশ গভর্নমেন্টের, তারা আমাদেরকে অ্যাপ্রোচ করে যে তারা এই দায়িত্বটা নিতে চায়, তাদের এক্সপার্টিজ আছে। এবং 16 সাল থেকে এরাস এসে তখন এই মানব বর্জ্য এবং কঠিন বর্জ্যের জৈব অংশ নিয়ে সার তৈরিটা শুরু করে। এবং তখন থেকেই যেহেতু তাদের এক্সপার্টিজ আছে, তারা একটা কোয়ালিটি সার তৈরি করছিল। আমরা ল্যাবে SRDI ঢাকা থেকে টেস্ট করে দেখছিলাম, বাট এই সারটার গুণগত মান ভালো থাকলেও সারটা বাজারে বিক্রি হচ্ছিল না। যেহেতু বর্জ্য থেকে আসছে, এটা মানুষের একটা সাইকোলজিক্যাল একটা এবং রিলিজিয়াস একটা বিলিফ আপনি আছে আমাদের দেশে জানেন, সেই বর্জ্য থেকে উৎপাদিত সারটা তারা ইউজ করছিল না। তো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ যশোর তাদেরকে অ্যাপ্রোচ করি এবং SNBকে বলি আমরা একটা 2 বছর একটা রিসার্চ করতে চাই আমাদের এই কম্পোস্ট নিয়ে। তারা যে প্লট ডেমনস্ট্রেশন করে ব্যাচ ধরে 2 বছর ধরে, সেইটা করব, আপনারা একটু হেল্প করেন। SNB আমাদেরকে হেল্প করে। আমরা সেই সারটা 2 বছর বাড়ি যশোর এখান থেকে নিয়ে গিয়ে তারা এটা টেস্ট করেছে। তারা 4টি আপনার ফুল এবং 2টি সবজিতে এটা তারা দিয়ে দেখেছে ফলন খুবই ভালো হয় এবং তারা ন্যাশনালি এটা রেকগনিশন করে একটা ন্যাশনাল একটা কনসালটেশন মিটিং করে সারা বাংলাদেশে ডেমনস্ট্রেট করেছে যে কুষ্টিয়া পৌরসভার কম্পোস্টের কোয়ালিটি ভালো। কৃষিতে আমরা এই সারটি খুব ইজিলি ব্যবহার করতে, কৃষি এবং নট অনলি শুধু ফুল সবজিতেও আমরা ব্যবহার করতে পারি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমাদের বৃত্তিপাড়াতে এবং আপনার লক্ষ্মীপুরে 4টা প্লট ডেমনস্ট্রেশন করে কৃষকদের মাঝে দেখায় যে দেখো এই সারের কোয়ালিটি অনেক ভালো। তারপর থেকে লোকাল কৃষকদের মাঝে আমাদের চাহিদাটা সারের অনেক বেড়ে গেছে। আর ইন দ্য মিন টাইম যেহেতু এরাস ভেঞ্চার্স লিমিটেড বললাম তাদের একটা এক্সপার্টিজ আছে, উত্তরবঙ্গে কিছু মার্কেটও আছে, সেটাও বৃদ্ধি পেতে থাকে এবং এটার প্রচারণাও বাড়তে থাকে। বাড়তে এখন এমন অবস্থা এই সারটা মানে এতই ভালো, আপনি তাদের সাথে কথা বললে, এরাসের সাথে কথা বলে জানতে পারবেন চাহিদা এত বেশি, তারা সাপ্লাই দিয়ে পারছে না তাদের ক্যাপাসিটি। এটি কি শুধু এই কুষ্টিয়াতে আছে না বাংলাদেশের অন্যান্য পৌরসভাগুলোতেও এগুলো আছে? আমাদের ছোট্ট একটু ল্যান্ড, আমরা প্রায় 18 কোটি মানুষ, মানে প্রচুর বর্জ্য আমরা প্রতিদিন জেনারেট করতেছি। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে পৌরসভা সিটি কর্পোরেশনগুলোর দায়িত্ব এই বর্জ্যটা ম্যানেজ করা। আমার যতদূর জানা বেশিরভাগ পৌরসভা বা সিটি কর্পোরেশনই এই কঠিন বর্জ্য বা বর্জ্যর ব্যবস্থাপনা নিয়ে অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখে আছে সারা দেশে। কারণ আপনি জানেন এই ওয়েস্টের কিন্তু একটা ভ্যালু চেইন আছে। এটা আপনার কালেকশন হবে, ট্রান্সপোর্ট হবে, ডাম্পিং হবে, ট্রিটমেন্ট হবে এবং রিইউজ হবে, যাতে ওয়েস্টটা ঘুরতে থাকে। যখনই আপনি কালেকশন করবেন আর ডাম্পিং করতে থাকবেন, ডাম্পিং ইয়ার্ড তো ভরে যাবে। বেশিরভাগ পৌরসভা সিটি কর্পোরেশনগুলো নিজস্ব জায়গাই নেই যেখানে ডাম্প করবে। এইটাও জায়গাও একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা যদি এই চেইনটাকে ফাংশন করতে হয়, ট্রিটমেন্টকে রিইউজ করে প্রোডাক্ট দিয়ে আমরা আসলে ভলিউমটা কমাই ফেলতে পারি, তাহলে আমার জায়গাও বেঁচে গেল, প্লাস ওইটা রিইউজ হলে দেশের অর্থনীতির জন্য ভালো। এই ব্যবস্থাপনার মাধ্যমে কি আপনাদের খরচ বেড়েছে না কমেছে? প্রায় মাসেই আপনার 35,000 টাকা, বছরে প্রায় ধরেন 4 লাখ 4.5 লাখ টাকা খরচ হইতো, সেটা আমি বেঁচে গেলাম। বছরে 50,000 টাকা পাচ্ছি। আমাদের পৌরসভার যেটা কনসার্ন কর্তৃপক্ষের আমি বরাবর 12 সাল থেকেই দেখছি, আমরা আসলে এটাতে নো লস নো গেনে যেতেছে। আমাদের কোনো টাকা লাগবে না, বাট যে হিউজ পরিমাণ অফ ওয়েস্ট, এটা যাতে আমার পৌরসভার, আপনি জানেন বাংলাদেশের পৌরসভাগুলোর অর্থনৈতিক অবস্থা বেশিরভাগেরই নাজুক, তো আমাদের জন্য ওখানে খরচ করাটা কঠিন। যদি আমরা প্রাইভেট অপারেটর পাই যে আমার খরচটাও বেঁচে গেল, প্লাস যদি কম্পোস্ট তৈরি করে সেটা দেশের উন্নয়নে কাজে লাগে, এটা নিঃসন্দেহে এটা অনেক পজিটিভ, 2 দিক থেকে পজিটিভ এটা পাওয়া। অ্যাজ এ সিটি অথরিটি আমরা তো অনেক খুশি।
প্রিয় দর্শক, চাষাবাদের ক্ষেত্রে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের গুরুত্ব অপরিসীম। তবে কাঙ্ক্ষিত জৈব সার উৎপাদন বাংলাদেশে এখন পর্যন্ত অপ্রতুল। যদি কুষ্টিয়া পৌরসভার এই প্রকল্পের মতো যদি অন্য পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনেও পয়বর্জ্য, কঠিন বর্জ্য যদি জৈব সারে পরিণত করা যায়, তাহলে কৃষিতে এক ধরনের বিপ্লব ঘটবে নিঃসন্দেহে। শেষ করছি আমাদের আজকের কৃষিবাদক অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।